যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপে ঝুঁকিতে রপ্তানি খাত, পুনর্বিবেচনার সুযোগ রয়েছে জানালেন অর্থ উপদেষ্টা। আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন এনবিআর এর আন্দোলনকারীরা। আস্থার পরিবেশ তৈরি করে সংস্কারে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। সামাজিক ব্যবসা খাতে ব্যাংকগুলোকে বিনিয়োগের আহ্বান বিআইবিএম এর, ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার তাগিদ। নিষেধাজ্ঞা না মেনে মেট্রো স্টেশনে বসেছে দোকান, বিদ্যুৎ সংযোগ ঝুঁকিপূর্ণ, ভোগান্তিতে যাত্রীরা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্কের ফলে কোটি কোটি ডলারের তৈরি পোশাকের বিদেশি ক্রয়াদেশ বাতিল হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যদিও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এখনও সময় আছে বলছেন অর্থনীতিবিদরা। এদিকে বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফার বৈঠকে শুল্ক নিয়ে ভালো খবর পাওয়ার আশা করছেন অর্থ উপদেষ্টা। ৩ মাস শুল্ক বিরতির পর অবশেষে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর মাত্র 2% কমিয়ে ৩৫% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। ব্যবসায়ীরা বলছেন এর প্রভাব সরাসরি গার্মেন্টস খাতের উপর পড়বে, দাম বাড়বে বাংলাদেশি পণ্যের। তাই অসংখ্য রপ্তানি আদেশ বাতিল হয়ে শত শত পোশাক কারখানা বন্ধের সম্ভাবনা থেকে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এটা যদি কমিয়ে না আনা হয় তাহলে বাংলাদেশের বিজনেসে যে ধস নামবে সেটা সত্য, এখানে বিন্দুমাত্র কোনো ত্রুটি নাই। কাস্টমার দে ওয়ান্ট দি ট্যারিফ চিপার, যেখানে যে দেশে প্রায় যেখানে চিপার সেখান থেকে তারা প্রোডাক্ট নেবে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন এখনও আলোচনার জন্য ৩ সপ্তাহ সময় আছে, তাই এর মধ্যে শুল্কের হার কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। এটা আমাদের জন্য খুবই একটা বড় দুঃসংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার একক যদি ধরি, আমাদের রেডিমেড গার্মেন্টসের জন্য তো বটেই। তো সেদিক থেকে আমাদের এখন কিন্তু ৩ সপ্তাহ সময় আছে আরো আলাপ আলোচনা করার। সেটাকে আমরা যদি ব্যবহার করতে পারি, অন্তত ভিয়েতনামের 20%-এর কাছাকাছি যদি আমরা যেতে পারি, তাহলেও আমাদের মূল একটা প্রতিদ্বন্দ্বীর সাথে আমরা একটা সমপর্যায়ে আসতে পারবো। 35% কস্ট বেড়ে যাবে আমাদের পণ্য যেটা ইম্পোর্টেড হবে ইউএস। তো সেটা যদি অ্যাজ ইট ইজ কনজিউমারের কাছে পাস অন করতে চায়, যে এই 35% কনজিউমার থেকে রিকভার করবে আলটিমেট বায়ার থেকে, তখন কিন্তু ডিমান্ড ফল করবে। এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন আগামীকাল বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক থেকে শুল্ক নিয়ে ভালো ফল পাওয়ার আশা করছেন তিনি। ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত বড় এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করে যেটা 14টা দেশের একই বলেছে। 14 দেশের মধ্যে এখন আমরা তো নেগোশিয়েট করবো। যুক্তরাষ্ট্রে গত বছর $7.34 বিলিয়ন পোশাক রপ্তানি করে বাংলাদেশ। একক দেশ হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ পোশাক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোচনায় মীমাংসা না হওয়ায় 14টি দেশের ওপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো প্রধান মিত্রসহ এসব দেশকে আগস্টের 1 তারিখ থেকে 25 থেকে 40% পর্যন্ত শুল্কের মুখোমুখি হতে হবে। এর মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানো এবং দেশীয় উৎপাদন ও চাকরির বাজারকে সুরক্ষা দেওয়ার লক্ষ্য ট্রাম্পের। তবে এই নীতির ফলে বৈশ্বিক বাণিজ্যের সম্পর্ক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আগামী 1 আগস্ট থেকে আমদানি করা পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার বিভিন্ন বাণিজ্য অংশীদারদের চিঠি দিয়ে একথা জানিয়েছে হোয়াইট হাউস। এর মাধ্যমে চলতি বছরের শুরুর দিকে যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প, তার নতুন আরেক পর্বের সূচনা হলো। ক্ষুদ্র বাণিজ্য অংশীদার থেকে শুরু করে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো প্রধান রপ্তানিকারক দেশও আছে এই তালিকায়। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে 35% শুল্ক দেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের ওপর নতুন করে 25% শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন।
মিয়ানমার ও লাওসের ওপর 40%, মালয়েশিয়ার উপর 25%, ইন্দোনেশিয়ার পণ্যের ওপর 32% শুল্ক বসানো হয়েছে। এছাড়া তালিকায় আছে দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বসনিয়া, সার্বিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান। চূড়ান্ত শুল্কের পরিমাণ উল্লেখ করে দেশগুলোর প্রধানদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। এসব চিঠি ট্রুথ সোশ্যালে প্রকাশ করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে সামনে আরও কিছু দেশে শুল্কর চিঠি পাঠানো হতে পারে। 9 জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 1 আগস্ট নির্ধারণ করা হয়েছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পিআরআই এর গবেষণা পরিচালক আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, যুক্তরাষ্ট্র সবশেষ আমরা দেখেছি যে শুল্ক আরোপ করেছে 35%। গত বছর যুক্তরাষ্ট্র আমরা প্রায় $7.34 বিলিয়ন পোশাক রপ্তানি করেছি। যুক্তরাষ্ট্র আমাদের একক দেশ হিসেবে সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক দেশ আমাদের জন্য। তো সেই হিসেবে আমাদের ক্ষতির পরিমাণটা কি রকম হতে পারে আপনার কাছে একটু জানতে চাইব। ক্ষতির পরিমাণ সুনির্দিষ্ট করে বলাটা এই মুহূর্তে কঠিন, কারণ এটা নির্ভর করবে যে বাংলাদেশের প্রতিযোগী দেশ যারা আছে তাদের উপরে শুল্ক কত হয় আর আমাদের উপরে শুল্কের হার কত হয়। যেমন ভিয়েতনামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে বলা হয়েছে 20% শুল্ক তাদের উপরে পড়বে। বাংলাদেশের উপরে যদি 35% থাকে তাহলে এখানে আমাদের খানিকটা ডিফারেন্স হতে পারে। মনে করা হচ্ছে হয়তো চায়নার উপরে শুল্কের হারটা আমাদের থেকে অনেক বেশি থাকার কথা, আমাদেরকে দেখতে হবে যে সেটা থাকে কিনা। কাজে আমাদের কনসার্নটা হচ্ছে যে অন্য দেশের তুলনায় আমাদের শুল্ক হারের যেন খুব বড় রকমের ব্যবধান না থাকে, তাহলে আমরা সক্ষমতা হারিয়ে ফেলবো। আর ক্ষতির আরেকটি জায়গা হচ্ছে, যদি আমরা এভাবে খেয়াল করি, সেটা হচ্ছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বর্ধিত হারে আমদানি শুল্ক বসাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তাদের আমদানি করা দ্রব্যের দাম বাড়বে। তার মানে যদি তৈরি পোশাকের দাম যদি বাড়ে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যা তৈরি পোশাক আমদানি করে সেটা কমে যাবে। কাজে বাংলাদেশে একটি চ্যালেঞ্জ হচ্ছে ওই রকম একটা মার্কেট যেটা ছোট হয়ে যাবে, সংকোচন হবে, সেই মার্কেটে অধিকতর প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকা। কাজে কোনো স্পেসিফিক নাম্বার এই মুহূর্তে বলা সম্ভব না। সারা বিশ্বে যারা তৈরি পোশাক রপ্তানি করে সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে, এবং বাংলাদেশ আমরাও সেই ট্রাম্পের একটা খামখেয়ালিপূর্ণ পলিসির রোশনালে পড়তে যাচ্ছে। আপনি ভিয়েতনামের শুল্কের কথা বলছিলেন এবং বাংলাদেশের শুল্কেরও আমরা যে নেগোসিয়েশনটা দেখেছি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে প্রথম ধাপে কিন্তু আমাদের উপরে 37% শুল্ক আরোপ করা হয়েছে, সেখান থেকে 2 ভাগ কমিয়ে 35% করা হয়েছে। যেখানে আমরা ভিয়েতনাম দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে গেছে, ভিয়েতনামে কিন্তু মাত্র 20% শুল্ক আরোপ করা হয়েছে। আমরা কেন এই নেগোসিয়েশনের বিষয়ে পিছিয়ে গেলাম, অথবা কেন আমরা সেই সুযোগটা কাজে লাগাতে পারিনি বলে আপনি মনে করেন? এক্ষেত্রে আসলে কূটনৈতিকভাবে কি আমাদের ব্যর্থতা আমরা বলবো? যদিও আমরা জানি যে এখনো কিন্তু বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে আলোচনার সুযোগ রয়েছে, কিন্তু এই সুযোগটা আসলে কতটা আমরা কাজে লাগাতে পারবো বলে আপনি মনে করেন? হ্যাঁ, সুযোগ আছে। এটা অনেক সময় প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের একটা ট্যাকটিক, যে তারা অনেক সময় আগে চিঠি দিয়ে বা সতর্ক করে একটা পরিবেশ তৈরি করেন, এবং যার মাধ্যমে দেশগুলোকে বাধ্য করা হয় যে অধিকতর শর্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে গ্রহণ করতে। দেখুন, নেগোসিয়েশনে একটা জায়গা হচ্ছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কি সুবিধা পেতে যাচ্ছি সেটা, আরেকটি দিক হচ্ছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে কি সুবিধা দিতে হবে। কাজে এই দুটো জিনিস মিলিয়ে আমি মনে করি না যে এটা বলা উচিত হবে যে ভিয়েতনাম যে ডিলটা করেছে সেটা বাংলাদেশের থেকে ভালো, বা আমরা এরকম একটা ডিল করলে এটা আমাদের জন্য ভালো হবে। সেটা কিন্তু বলাটা খুব কঠিন একটা কাজ। যদি মনে করেন, আমি আপনাকে উদাহরণ দিই, যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে যে তাদের সব পণ্যে আমাদেরকে ডিউটি ফ্রি দিতে হবে, শুল্ক মুক্ত দিতে হবে। এখন আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক এক্সপেন্সিভ আইটেম কিন্তু তারা বিশ্ববাজারে রপ্তানি করে। যেমন অটোমোবাইলস, তারা খুব ভালো গাড়ি তৈরি করতে পারে, তাদের অনেক গাড়ি আছে, অনেক দাম। কারণ এগুলোর উপরে যদি আমরা শুল্ক যদি শূন্য করে দিই, তাহলে সেরকম একটা পরিস্থিতিতে আমাদের যদি অনেক বেশি ওইরকম বিলাস পণ্যের আমদানি বাড়ে, সেটা আমরা কিভাবে মোকাবেলা করবো, এটাও কিন্তু আমাদের কনসিডারেশনের মধ্যে নিতে হবে। আর যদি দেখুন, আপনার কাছে আমি জানতে চাইবো, যুক্তরাষ্ট্রের বাজার কিন্তু আমাদের জন্য খুব হাই ইন্ডের বাজার না। আমরা যুক্তরাষ্ট্রে সাধারণত মানসম্পন্ন কাপড় পাঠানো হয়, কিন্তু যেটা যুক্তরাষ্ট্র সাধারণত সবাই ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই ধরনের কাপড়টাই যায়। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে ক্রেতাদের সাথে এই দর কষাকষির বিষয়ে আমরা আসলে এই পর্যায়ে এসে কতটা করতে পারবো বলে আপনি মনে করেন?
ক্রেতাদের ক্ষেত্রে দর কষাকষির ক্ষেত্রে একটা ঝুঁকি তৈরি হচ্ছে যে অতিরিক্ত যে শুল্কটা বাড়ানো হচ্ছে, ক্রেতারা বলবেন যে সেই শুল্কর একটা অংশ যেন বাংলাদেশি যারা সাপ্লায়ার আছেন তারা যেন এটা অ্যাবজর্ব করে না। তো যদি 35% যদি অতিরিক্ত শুল্ক হয়, হয়তো বায়াররা বলবে যে বাংলাদেশ 50% শেয়ার করতে পারে কিনা, তারা হয়তো 50% দিতে চাইবে। কাজে সেদিক থেকে চিন্তা করলে আমাদের যারা তৈরি পোশাক এখানে রপ্তানি করেন তারা কিন্তু অতিরিক্ত একটা সক্ষমতার চাপের মধ্যে পড়বে। আর এটার সঙ্গে যে যোগ হবে, আমি আপনাকে বলে রাখতে চাই যে পৃথিবীর সবগুলো দেশের মধ্যে যারা প্রধান তৈরি পোশাকের সাপ্লাই করেন তাদের মধ্যে বাংলাদেশের দাম তুলনামূলকভাবে অনেক কম। সেই কম দামের মধ্যে থেকে আমাদেরকে যদি আরো অধিক ছাড় দিতে হয়, সেটা আমাদের ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত চাপের মধ্যে ফেলবে তাদের। আব্দুর রাজ্জাক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বহিষ্কার, বাধ্যতামূলক অবসর ও দুদক আতঙ্কের মধ্যে ক্ষমা চাইলেন এনবিআরের আন্দোলনকারীরা। অনেক সিদ্ধান্ত এনবিআর চেয়ারম্যানের হাতে না থাকলেও ক্ষমা চাওয়া দেখা করেছেন তারা। আন্দোলনকারীরা আহ্বান, সরকার যেন মধ্যপন্থা না নিয়ে সবাইকে গণক্ষমা করেন। বিশ্লেষকরা বলছেন আস্থার পরিবেশ তৈরি করে মৌলিক সংস্কারে মনোযোগ দেওয়া জরুরি। এনবিআরের যৌক্তিক সংস্কার ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণের দাবিতে প্রথমে মে মাসে ও দ্বিতীয় দফায় জুনের শেষ সপ্তাহে আন্দোলন করেন কর্মকর্তা ও কর্মচারীরা। সারা দেশের কাস্টমস অফিস বন্দর বন্ধ রেখে গত 28 ও 29 জুন কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন তারা। পরে ব্যবসায়ীদের মধ্যস্থতায় গত 29 জুন আন্দোলন স্থগিত করে এনবিআর ঐক্য পরিষদ। প্রত্যাহারের এক সপ্তাহ না যেতেই 5 সিনিয়র কর্মকর্তাকে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দুদক এরই মধ্যে তদন্ত শুরু করেছে আরও জ্যেষ্ঠ 16 কর্মকর্তার বিরুদ্ধে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কাঠামোতে। এমন পরিস্থিতিতে গণক্ষমা চাওয়া শুরু করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সকালে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আয়কর বিভাগের একদল কর্মকর্তা দেখা করে নিঃশর্তে ক্ষমা চেয়েছেন। 2 জনকে 3 জনকে 5 জনকে যখন দেওয়া হবে তখন বাকিটা আসলে একটা আতঙ্কের মধ্যে থাকবে। বাকি যে আরো আমরা 2-3 হাজার মানুষ করেছি, মানে সমবেতই রয়েছি, তো আপনাদের হারা বাংলাদেশেও তো এটার সাথে সবাই মানে এক লাইনে ছিল। সেই হিসাবে আসলে হয় সবাইকে শাস্তি দিতে হবে অথবা সবাইকে ক্ষমা করে দিতে হবে। বদলি, প্রত্যাহার সহ নানা শাস্তিমূলক ব্যবস্থার মধ্যেও ইতিমধ্যে 46 জন উপকর কমিশনারকে যুগ্ম কর কমিশনার হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। যদিও সরকারের ইতিবাচক মনোভাবের কথা সোমবার জানিয়ে দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে কর্মীদের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরি করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। ব্যবস্থাপনা বিভাগ এবং নীতি বিভাগের মধ্যে যেন একটা সমন্বয় বা যোগসূত্র তৈরি হয়। তাহলে আমরা যদি মৌলিক বিষয়টা যদি সংস্কার করতে পারি তাহলে এটাই ছিল তাদের আন্দোলনের কি মূল বিষয়বস্তু। যদি এটা রিফ্লেকশনটা আমরা দেখতে পাই তখন বুঝবো যে না, যে বিষয় নিয়ে আন্দোলন করা হয়েছে সেই বিষয়ে রিফ্লেকশনস অলরেডি সরকার অ্যাড্রেস করে দিয়েছে। দেশের স্বার্থে এবং কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক ব্যবসা খাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা বিআইবিএম। তবে ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তার সাথে আইন প্রয়োজন বলে জানান ব্যাংকাররা। মঙ্গলবার রাজধানীর মিরপুরে বিআইবিএম আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে আসে। সমাজের টেকসই উন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা এগিয়ে যাচ্ছে। তবে এ খাতের উদ্যোক্তাদের অভিযোগ, ব্যাংকিং খাত থেকে তেমন অর্থ সহায়তা পান না তারা। বাংলাদেশেও সামাজিক ব্যবসায় ব্যাংকের অবদান কত তার কোনো সুনির্দিষ্ট হিসেব নেই। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের গবেষণা বলছে দেশের ব্যাংকগুলোর সামাজিক ব্যবসায় তেমন বিনিয়োগ নেই। ব্যাংকগুলো এ খাতে বিনিয়োগ করলে দেশের সামাজিক ব্যবসা সম্প্রসারণ হবে। ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এই জন্য একটা রেগুলেশন দরকার, যেটা বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিংয়ের জন্য দিতে পারে, আর মিনিস্ট্রি যেটা করতে পারে সেটা হচ্ছে সোশ্যাল বিজনেসের জন্য একটা রেগুলেশন দিতে পারে। বাট ব্যাংকগুলো যেহেতু ডিপোজিট মানি নিয়ে কাজ করে, এক্ষেত্রে ফাইন্যান্সিংয়ের জন্য কিছু গ্যারেন্টি দরকার,
কিছু ফান্ডিং দরকার। এ সময় ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলেন, ব্যাংকের সিএসআর ফান্ড নানাভাবে নয়ছয় হয়। সিএসআর ফান্ডকে সামাজিক ব্যবসায় বিনিয়োগে আনতে নীতিমেলা করা যেতে পারে বলে মনে করেন তারা। ব্যাংকগুলো যদি ফাইন্যান্স করে সঠিকভাবে, তাহলে আমরা মনে করি যে আমাদের এই দেশে সোশ্যাল বিজনেসটা ভালো কাজ করবে। যে জিনিসগুলো যে পুয়ার, শিশুদের যে স্বাস্থ্য, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এই বিষয়গুলো ওখানে আসবে। আমাদের কমার্শিয়াল বিজনেসের মেইন অবজেক্টিভ টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। যেখানে একটা কমার্শিয়াল ব্যাংকে 1% ডিভিডেন্ড কমে গেলে এমডি চাকরি চলে যায়, এমডি চাকরি নিয়ে টানাটানি হয়, সেখানে উইথাউট আর্নিং এনি প্রফিট, টু হোয়াট এক্সটেন্ট ইট উইল কাম টু সুইটেবল, লেটস সে কোশ্চেন। আমাদের কনসেপ্ট থেকে যতক্ষণ পর্যন্ত আমি ব্যাংকের মালিক শব্দটা সরাতে না পারবো ব্রেন থেকে, ততক্ষণ পর্যন্ত অনেক জিনিসেরই সমাধান হবে না। প্রতি প্রান্তিকে ব্যাংকগুলোর খেলাপি বেড়ে যাওয়ার কারণে সামাজিক ব্যবসায় ব্যাংকগুলোর বিনিয়োগ করা চ্যালেঞ্জ বলেও মনে করেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর বিল পরিশোধ করার পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে $24 বিলিয়ন দাঁড়িয়েছে। মঙ্গলবার আকুর বিল বাবদ $2.02 বিলিয়ন পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। বিপিএম 6 পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $24.45 বিলিয়ন, আর গ্রস রিজার্ভ $29.52 বিলিয়ন চেয়ে সামান্য কম। তবে নিট রিজার্ভের তথ্য দেয়নি বাংলাদেশ ব্যাংক। আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। আকুর সদস্য দেশগুলোর নিজেদের মধ্যে যে আমদানি রপ্তানি করে তার দায় 2 মাস পর পর সমন্বয় করে। প্রতি 2 মাস পর পর গড়ে $1 বিলিয়ন মতো দায় শোধ করে আসছে বাংলাদেশ ব্যাংক। এক্সপোর্ট ইম্পোর্ট মিলেই হচ্ছে আপনার ট্রেড, অর্থাৎ যত বেশি আপনার এরকম ট্রানজিশন হবে, তত আপনার আর্থিক সক্ষমতা সৃষ্টি হবে। আপনি কেনেন বা বিক্রি করেন, আমদানি করেন বা রপ্তানি করেন, উভয় ক্ষেত্রেই আপনি। বাংলাদেশ তো অনেক ভোগ্যপণ্য আমদানি করার ক্ষেত্রে ওয়ার্ল্ডে 1 থেকে 5-এর মধ্যে রয়েছে। মেট্রো রেলের স্টেশন এলাকায় দোকান বসানো নিষেধ, কিন্তু তা মানা হচ্ছে না। মিরপুর, শাহবাগ, সচিবালয়, মতিঝিল সহ বেশিরভাগ স্টেশনের নিচে ফুটপাতে চলছে রমরমা ব্যবসা। এসব দোকানের বিদ্যুৎ সংযোগও চরম ঝুঁকিপূর্ণ। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ঝক্কি ঝামেলা কম, তাই দ্রুত জনপ্রিয় হয়েছে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন চলাচল করে 4 লাখের বেশি যাত্রী। আমার চারপাশে দেখলে বাজার মনে হলো এটি আসলে মিরপুর 10 নম্বরের মেট্রো স্টেশনের নিচের চিত্র। এরকম অসংখ্য অবৈধ দোকানের কারণে সঠিক সময়ে স্টেশনে পৌঁছাতে বেগ পেতে হয় যাত্রীদের। যদিও প্রতিটি স্টেশনে মেমাটি পুলিশ রয়েছে। মেট্রো রেলের যাত্রীদের হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে ফুটপাতের ব্যবসা। অভিযোগ রয়েছে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে স্টেশনের নিচে বসছে অবৈধ এসব দোকান। ছিন্নমূলের উৎপাত আর অটোরিকশায় বিরক্তি তো রয়েছেই। প্রথমে দেখলাম 2-1টা দোকান আছে, এখন আস্তে আস্তে এখন তো পুরোপুরি জায়গাগুলো দখল করে এসেছে। এতে যাত্রীদের খুবই অসুবিধা হচ্ছে। মেট্রো ট্রেনের উপরের টুকটাও অনেক সুন্দর, আর নিচের টুকে যে এগুলো দোকানের কারণে ভ্যানের কারণে জিনিসটা নোংরা লাগে। অভিযোগ স্বীকার করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বলছে এরই মধ্যে 2 জন ম্যাজিস্ট্রেট পাওয়া গিয়েছে। 1 মাসের মধ্যে আরও 4 জন যোগ দিবেন। শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখন আমরা 2 জন আমাদের কাছে পেয়েছি আমরা, আর বাকি 4 জন আমরা ইন্টারনালি অ্যাপ্রুভাল প্রসেস আছে, যেটা হয়তো মাসখানেক লাগবে আমাদের। তাহলে এক সময় গিয়ে 6 জন দাঁড়াবে আমাদের, তখন আমরা রেগুলার বেসিস এই মোবাইল কোডটা চালু করতে রাখতে পারবো। মেট্রো রেলের স্টেশন এলাকা পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশনকে আরও তৎপর হওয়ার আহ্বান কর্তৃপক্ষের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজার খবর। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের DSCX প্রধান সূচক বেড়েছে 5.47 পয়েন্টের বেশি। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসসির প্রধান সূচক DSCX বেড়ে দাঁড়িয়েছে 4,981 পয়েন্ট, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। ডিএসসিতে মোট 398টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে 158টির, 191টির দর কমেছে। অপরিবর্তিত রয়েছে 49টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এদিন ডিএসসিতে 600.75 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে 28 কোটি টাকা। এর আগে গত 5 মে
ডিএসসির লেনদেন সর্বোচ্চ 584 কোটি 2 লাখ টাকা লেনদেন হয়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসির সার্বিক সূচক 17.61 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 13,829 পয়েন্ট। লেনদেন হয়েছে 7 কোটি 25 লাখ টাকার শেয়ার। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে 122 টাকা 90 পয়সা। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 172 টাকা 60 পয়সায়। কমেছে ইউরোর দর, বিনিময় হচ্ছে 148 টাকা 71 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। বেড়েছে সৌদি রিয়ালের দর, বিনিময় হচ্ছে 32 টাকা 94 পয়সা। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 33 টাকা 63 পয়সায়। দর বেড়েছে কুইতি দিনারের, বিনিময় হচ্ছে 404 টাকা 95 পয়সায়। দর কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের, বিনিময় হচ্ছে 29 টাকা 15 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।